আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায়। যাচ্ছি তার কাছে। দেবাশিস, স্বাগত আপনাকে। আপনি তো আজ সকাল থেকেই মাওয়া প্রান্তে উপস্থিত ছিলেন সুধী সমাবেশে, তো সেই বিষয়ে আপনার সাথে কথা হবে, কিন্তু শুরুতে আমি জানতে চাইবো যে বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটি প্রকল্প ছিল কিন্তু এই পদ্মা প্রকল্প। তো এই যে সেতু বাস্তবায়ন হলো দীর্ঘ ৯ বছর, নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আজ আমরা এর সমাপনী অনুষ্ঠানও দেখলাম। তো এর পেছনের গল্পটি শুরুতে জানতে চাই। মৌটুসী, আপনি জানেন যে এই প্রকল্পটি যখন আসলে নেওয়া হয় বা যখন এটি চিন্তা ভাবনা করা হয় তখন থেকেই কিন্তু নানান ধরনের বাধা বিপত্তি এবং জটিলতার সম্মুখীন হতে হয়েছে। আপনারা জানেন যে খরস্রোতা নদী বিশ্বের সবচেয়ে বেশি অ্যামাজনের পরেই কিন্তু ধরা হয় পদ্মা খরস্রোতা নদী। এই খরস্রোতা নদীকে বশে আনতে হয়েছে, তারপরে অর্থায়নের ব্যবস্থা করতে হয়েছে, তারপরে প্রযুক্তিগত জটিলতাও মোকাবেলা করতে হয়েছে। এই সব কিছু মোকাবেলা করেই কিন্তু এই প্রকল্পটি আজ একেবারেই জনসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত এবং 2 বছর পার হয়ে গেছে। এখন এই প্রকল্পটির যে সমাপনী অনুষ্ঠান বা প্রকল্প সমাপনী আয়োজন আজকে সরকারিভাবে করা হয়েছিল, সেই আয়োজনটি কেন করা হলো সেটির উত্তরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন যে কেন অন্যান্য প্রকল্পগুলোর সমাপনী অনুষ্ঠান না হলেও পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সরকার করলো। সেটির ব্যাখ্যায় তিনি বলেছেন যে নানামুখী চ্যালেঞ্জ পেরিয়েই এই সেতুটি বাস্তবায়ন করা হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে এখানে অর্থায়নের একটি জটিলতা ছিল, বিশেষ করে দাতা বা উন্নয়ন সহযোগী যারা ছিল, বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠান বা এডিবি সহ যারা এই প্রকল্পটিতে এসেছিল কাজ করতে অর্থায়নে, তারা কিন্তু একটা পর্যায়ে দুর্নীতির কারণে এখান থেকে সরে যায়। তো সেই জায়গাটি থেকে এই প্রকল্পটি অন্যান্য প্রকল্প থেকে এটি আদর্শগতভাবে বা এটি চারিত্রিকভাবে একেবারেই আলাদা, যার কারণে এই প্রকল্পটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বলেছেন যে এই প্রকল্পের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সমাপনী আয়োজন তিনি করেছিলেন। ভিত্তিপ্রস্তর থেকে স্প্যান পদে পদে আসলে অনিশ্চয়তা ছিল মৌটুসী, কারণ আপনারা জানেন যে এখানে যখন ভিত্তিপ্রস্তর দেয়া হয় এটি কিন্তু খরস্রোতা নদীর মধ্যে কাজ করতে হয়েছে। নিশ্চয়ই দর্শকদের সেই কথাগুলো বা সেই চিত্রগুলো টেলিভিশনের দেখানোর প্রতিবেদনগুলোর কথাও তারা স্মরণ করতে পারবেন যে এক একটি স্প্যান বসানোর জন্য এক একটি নতুন ইতিহাস তৈরি হচ্ছিল। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশকে পেরিয়ে আসতে হয়েছে। একই সঙ্গে এই স্প্যানগুলো যখন বসানো হচ্ছিল এক একদিন কিন্তু এক এক রকম জটিলতার সম্মুখীন বাংলাদেশকে হতে হয়েছিল। কখনো প্রাকৃতিক বৈরিতা মোকাবিলা করতে হয়েছে, আবার কখনো প্রযুক্তিগত জটিলতাও মোকাবিলা করতে হয়েছে, যখন বড় বড় হ্যামারগুলো অনেক সময় অকেজো হয়ে পড়েছিল। একই সঙ্গে এই প্রকল্পে মোট বরাদ্দ ছিল 32,607 কোটি টাকা, সেখান থেকে সাশ্রয় হয়েছে 1,835 কোটি 68 লাখ টাকা। অর্থাৎ এই প্রকল্পে যে কোনো ধরনের দুর্নীতি হয়নি এটি সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে, একই সঙ্গে সেটির এক ধরনের প্রমাণও সরকার বা সেতু বিভাগ দেখাতে চেয়েছে যে এই 1,835 কোটি টাকা এটি আসলে সুশাসনের ফল এবং সাশ্রয়ীভাবে ব্যয় করা হয়েছে বলেই এই টাকাটি বাংলাদেশ সরকার বা সেতু কর্তৃপক্ষ এটি সেভ করতে পেরেছে। এটি মূলত মোটামুটি আজকের অনুষ্ঠানের মূল ফোকাস ছিল। মূলত সরকার প্রধান বলতে চেয়েছেন যে যেহেতু এই প্রকল্পটি একটি গৌরবের প্রকল্প, এই প্রকল্পটি অনেক মানুষের শ্রমে ঘামে এটি বাস্তবায়ন হয়েছে এবং এই প্রকল্পটি শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের ব্যবহারের জন্য উপযোগী করে খুলে দেওয়া সম্ভব হয়েছে। এটির সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাতেই তিনি মাওয়া পাড়ে সমবেত হয়েছিলেন। দেবাশিস, আপনি যেমনটি বলছিলেন যে নানা ধরনের বাধার কথাও কিন্তু উঠে এসেছে আজকের প্রধানমন্ত্রীর বক্তব্যে এবং নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেই আজকের পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তো এই যে যারা বাধার সম্মুখীন করেছিলেন এই সেতু নির্মাণের ক্ষেত্রে তারা কি বলছে, বা এই যে যারা বিভিন্ন ধরনের কথা বলেছিলেন যে এই সেতু হবে না বা নির্মাণ করা সম্ভব হবে না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে কিছু উঠে এসেছে কিনা? নিশ্চয়ই, প্রধানমন্ত্রী এটি নিয়ে যখন থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তখন থেকেই তিনি এটি নিয়ে সরব এবং শেষ মুহূর্তে অর্থাৎ সমাপনী প্রকল্পের দিনেও কিন্তু তিনি বলেছেন তিনি কোন কোন ধরনের বাধার পেরিয়ে এই প্রকল্পটি দেশবাসীর কাছে তুলে দিতে পেরেছেন। তিনি বলেছেন যে বাধা ছিল রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক। এই কূটনৈতিক বাধার ব্যাখ্যায় গিয়ে তিনি বলেছেন যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভোক বা তিনি উস্কানি দিয়েছিলেন যাতে এই প্রকল্পে অর্থায়ন বন্ধ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবিত হয়েই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছিল এবং বাংলাদেশের বিরুদ্ধে মামলা করেছিল, যে মামলা পরবর্তীতে খারিজ হয়ে যায় এবং বাংলাদেশের কোনো দুর্নীতি সেখানে খুঁজে পাওয়া যায়নি। এবং প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অপসারণের যে প্রক্রিয়াটি বা অপসারণের ঘটনাটি সেটির ফলেই তিনি ক্ষুব্ধ হয়েছেন ডক্টর ইউনূস
ইউনূস এবং ডক্টর ইউনূস সেই এমডি পদের লোভে কেন এমডি পদে কি মধু ছিল সেই প্রসঙ্গে আমেরিকা থেকে যখন হিলারি ক্লিন্টন প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন, ক্লিন্টনের কাছেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রশ্নটি তুলেছিলেন যে এমডি পদে কি রয়েছে, অর্থাৎ শুধুমাত্র এমডি পদের কারণেই কিন্তু এত বড় প্রকল্প থেকে আসলে এক ধরনের বাধা সৃষ্টি করা হয়েছিল। প্রধানমন্ত্রী সেটি আবারও বলেছেন এবং প্রধানমন্ত্রী প্রথমবার টুঙ্গিপাড়া থেকে তার দাদার সঙ্গে ঢাকায় এসেছিলেন, 4 দিন সময় লেগেছিল সেটিতে এবং সেটি 1952 সালের ঘটনা। সেটি এখন চোখের পলকেই পার হয়ে যাওয়া যায়, সেটি তিনি বলেছেন এবং সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানানোর যে বিষয়টি বলছিলাম মৌটুসী, সেটি কিন্তু ঘুরে ফিরে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে যে তিনি কৃতজ্ঞতা জানাতেই মামাপাড়ে গিয়েছিলেন। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি উদ্বোধন যেদিন হয়েছিল 25 জুন 2022, সেদিনও কিন্তু তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। আজও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছেন এবং টুঙ্গিপাড়া পৌঁছানোর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধেও তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। আগামীকাল বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবীর রূপল সেখান থেকে সেই সংবাদগুলো সংগ্রহ করেছেন। আমরা একটি প্রতিবেদন দেখে আলোচনায় ফিরছি। নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপনী অনুষ্ঠানের পর শুক্রবার সন্ধ্যা 6টায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুত ছিল টুঙ্গিপাড়া। পরে সন্ধ্যা 7:30টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও জনসাধারণ সফলভাবে চ্যালেঞ্জিং এই প্রকল্প বাস্তবায়নে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যাকে। শুধু গোপালগঞ্জ নয়, তথায় দক্ষিণবঙ্গের মানুষ আজকে আবেগে, উৎসাহে, উদ্দীপনায় উৎফুল্লিত। এবার যে সফলতা নিয়ে আসছে এটা আমাদের জন্য যে কত বড় গর্বের বিষয়, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা এক নজর দেখার জন্য এই মহিলারা 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে আছি। এটাতে আমাদের গোপালগঞ্জের মানুষের মধ্যে একটা ভিন্ন আনন্দ যোগ করেছে। আমরা সবাই অনেক উৎফুল্ল। আমাদের জননেত্রী শেখ হাসিনা আসছেন, আমাদের ঘরের নেত্রী, আমাদের মানুষকন্যা শেখ হাসিনা আসছেন। শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। এরপর টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানবীর রূপল, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। দেবাশিস, আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন, তো আগামীকাল তো সেখানে অবস্থান করবেন। আগামীকালের তার কর্মসূচি কি হবে? মূলত তিনি একদিনের একটি সফরে গিয়েছেন, সেখানে রাত্রি যাপন করবেন। আমরা একটু স্ক্রিনে দেখে নিই তার কালকের কর্মসূচি, অর্থাৎ শনিবার তিনি কি করবেন। মূলত তিনি পৌঁছেই আপনারা দেখলেন প্রতিবেদনে, তিনি পৌঁছে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন, নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন। এর পাশাপাশি শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে, তার মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং এর পাশাপাশি পৌর মার্কেট পরিদর্শন করবেন। মূলত তিনি চেষ্টা করেন এই পদ্মা সেতু হবার পরে এই সড়ক পথ এবং এই যে আগের যে দুর্গম যাতায়াতের পথ ছিল সেটি এখন অনেক বেশি সুগম হয়েছে। সেই সুযোগটি তিনি ব্যস্ত সরকার প্রধান হয়েও যখনই সময় পান তিনি চেষ্টা করেন তার নিজ গ্রামে ফিরে যেতে। কালকে তিনি কর্মসূচি শেষ করে বিকেল নাগাদ ঢাকায় ফিরে আসবেন। ধন্যবাদ দেবাশিস আপনাকে। আপনাকে ধন্যবাদ। পদ্মার প্রকল্প সমাপন অনুষ্ঠানে আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী দেবাশিস রায়।